বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ বিকেল। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ। আমি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার শিক্ষার্থীদের সাথে আজকে যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনায় এসেছি। আমি স্লাইডে দেখিয়ে নিচ্ছি। আমার পরিচয় ডিটেলস এখানে দেওয়া আছে, আর সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে। তোমরা যে কোনো প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে আমার সাথে সরাসরি কিংবা মোবাইলে যোগাযোগ করতে পারো। শিখন ফল আগে আমরা দেখে নেই। আমরা আজকের এই অধ্যায়ের আলোচনা শেষে আমরা যে সমস্ত বিষয়ের উপরে জ্ঞান লাভ করতে পারবো সেগুলা পূর্বেই বর্ণনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এই চ্যাপ্টার শেষেই, আজকের আলোচ্য বিষয় শেষে আমরা যে সমস্ত বিষয়ের উপরে জ্ঞান লাভ করব সেগুলা একটু দেখে নেই এক নজরে। যুক্তির উপাদানসমূহ বর্ণনা করতে পারবে তোমরা, পদের অর্থ ব্যাখ্যা করতে পারবে, পদ ও শব্দের পার্থক্য বর্ণনা করতে পারবে, পদের ব্যক্তার্থ যথার্থ ব্যাখ্যা করতে পারবে, যুক্তি বাক্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং বাক্যের শ্রেণী বর্ণনা করতে পারবে। এখানে বর্ণনা শব্দ বানানটা একটু ভুল হয়েছে, তোমরা এটা পড়ে নিও কারেকশন করে। এই হলো আমাদের আজকের আলোচনার শিখন ফল। আমরা যেটা পাঠ শেষে এ সমস্ত বিষয়ের উপরে জ্ঞান লাভ করতে পারবো। আজকের আলোচনার প্রধান প্রধান যে শব্দগুলা এই তৃতীয় অধ্যায় যুক্তির উপাদানের, যেগুলো এখানে তুলে ধরা হয়েছে, শিরোনামটা এডিটিং করতে গিয়ে পরবর্তীতে কেটে গেছে দেখছি। যে সমস্ত শব্দগুলোর সাথে এই চ্যাপ্টারে আমরা আজকে পরিচিতি লাভ করব, নতুন আমাদের কাছে মনে হবে সেই শব্দগুলাই জাস্ট এখানে তুলে ধরা হয়েছে। যেমন স্বকীয় নামবাচক একটি শব্দ আমাদের সাথে আজকে এই চ্যাপ্টারে আমাদের সাথে পরিচিতি লাভ করবে। ব্যক্তার্থ একটি নতুন শব্দ, যেটা আমরা এই চ্যাপ্টারে সেটার সাথে পরিচয় লাভ করব। যথার্থ, ঠিক আমরা এই চ্যাপ্টার থেকে আমরা যথার্থ নামের সাথে পরিচয় লাভ করব। অবধারণ ঠিক তদ্রূপভাবে। যুক্তিবাক্য, জেভন্স, জেভন্স একজন যুক্তিবিদের নাম, তারও এখানে পরিচয় আছে, তার সংজ্ঞা আছে। জেভন্স শব্দটা এই চ্যাপ্টারে তোমাদের সাথে এখানে নতুনভাবে পরিচয় দিবে। তদ্রূপ ব্রাডলি, তিনি একজন দার্শনিক যুক্তিবিদ, তার সাথেও এই চ্যাপ্টার শেষে আমরা এই চ্যাপ্টারের মধ্যেই আমরা ব্রাডলির সাথে পরিচিত হব, ব্রাডলি শব্দটির সাথেও পরিচিত হব। ব্রাডলি মূলত তিনি একজন দার্শনিক যুক্তিবিদ। আর সাপেক্ষ শব্দটি এই চ্যাপ্টারে আমরা পাবো। নিরপেক্ষ, সদার্থক, নয়ার্থক, ব্যাহতার্থক, এগুলো পদের ক্ষেত্রে যে বিভিন্ন প্রকারের পদ আছে সেখানে এই শব্দগুলো আসছে এই চ্যাপ্টারে। বৈকল্পিক মানে বৈকল্পিক, প্রাকল্পিক, সংশ্লেষক, বিশ্লেষক, ব্যাপ্তি, ব্যাপ্যতা, সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ, বিরুদ্ধপদ। অর্থাৎ এখানে এই চ্যাপ্টারে যে সমস্ত শব্দগুলা মূল হিসাবে এখানে আলোচিত হয়েছে সেই শব্দগুলাকেই জাস্ট একটা স্লাইডে তুলে ধরা হয়েছে, যে যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান চ্যাপ্টারের এই মূল শব্দগুলোর সাথে আমরা আলোচনা পরিচয় লাভ করব। অধ্যায়ের প্রধান শব্দসমূহ, যেটাকে আমরা বলতে পারি এই অধ্যায়ের প্রধান শব্দসমূহ ছিল এই উল্লেখিত যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো আমরা পাঠ করতে করতেই আমরা এই শব্দগুলোর সাথে আমরা পরিচয় লাভ করব। তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, যুক্তির উপাদান চ্যাপ্টারের আমাদের প্রথমেই যে শব্দটি চলে আসছে সেটাকে বলা হচ্ছে পদ। অনেকগুলা এখানে এরকম টার্ম আছে, অনেকগুলা আমার অধ্যায় আছে যুক্তির উপাদান চ্যাপ্টারে, অনেকগুলা প্যারা আছে। প্রত্যেকটার সাথে আমরা অনেকগুলা তোমার বিভিন্ন রকম ডেফিনেশন আছে, সেগুলো আমরা ক্রমান্বয়ে এটা শিখে নিচ্ছি। পদ, পদটা কি? পদ সাধারণত আমরা শৈশবে যেটা স্কুলে ব্যাকরণ বইয়ে যেটা শিখেছি সেই পদের সাথে যুক্তিবিদ্যার পদ কিন্তু সম্পূর্ণ আলাদা। যুক্তিবিদ্যায় পদ বলতে তাকেই বলা হয় যেটা সাধারণ ব্যাকরণে যেটা বলা হয় তার চেয়ে সম্পূর্ণ আলাদা কিছুকে বলা হয়। সাধারণ ব্যাকরণের পদের চেয়ে এই পদটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো পদটা কি আমরা আগে এখানে দেখে নেই। যে পদের ইংরেজি শব্দ টার্ম, এই টার্ম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার অর্থ প্রান্ত বা শেষ বা সীমান্ত।
কাজেই সাধারণভাবে বোঝা যায় পদ বলতে প্রান্তীয় কোনো কিছুকে বোঝায়। একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে যে শব্দ বা শব্দাবলী দ্বারা উদ্দেশ্য বিধেয় গঠিত হয় তাদের যুক্তি বাক্যের পদ বলা হয়। পদের ডেফিনেশন এবং পদের যেটা পরিচয় সেটা কিন্তু ইতিমধ্যে আমরা এই উপরোক্ত যে লেখা আছে সেখান থেকে আমরা পেয়ে গেলাম। তারপরে জোসেফ কি বলেছেন পদ সম্পর্কে সেটা দেখি। যুক্তিবিদ জোসেফের মতে আমরা সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে আখ্যায়িত করতে পারি যেগুলো নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে সমর্থ হয়। ঠিক আগের সংজ্ঞার সাথে জোসেফের সংজ্ঞার মিল রয়েছে। যুক্তিবিদ জোসেফ বলেছেন আমরা যেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে আখ্যায়িত করতে পারি সেগুলো নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে সমর্থ হয়। তো তাহলে পদটা কি আমরা একটু আবারও ক্লিয়ার হয়ে নিই। পদ হচ্ছে প্রান্তীয় কোনো শব্দ। কিসের প্রান্তীয় শব্দ? যুক্তি বাক্যের প্রান্তীয় শব্দ। একটি যুক্তি বাক্য তিনটি অংশ নিয়ে গঠিত হয়। একটাকে বলা হয় উদ্দেশ্য, একটাকে বলা হয় বিধেয়, আর একটিকে বলা হয় সংযোজক। যুক্তি বাক্যের তিনটি অংশের দুটি অংশকে পদ বলা হয় এবং সেই পদ যে দুটি অংশকে বলা হয় সেই দুটি অংশ সবসময় যুক্তি বাক্যের দুই প্রান্তে অবস্থান করে। পদের ইংরেজি শব্দ যেহেতু টার্ম শব্দটি এসেছে টার্মিনাস থেকে, ল্যাটিন শব্দ টার্মিনাসের অর্থ হচ্ছে প্রান্ত বা শেষ। কাজেই শব্দগতভাবেই আমরা পদ বলতে আমরা তাকে বুঝি যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যের দুই প্রান্তে অবস্থান করে। ঠিক যুক্তিবিদ জোসেফও একই রকম কথা বলেছেন, যেমন যে আমরা যেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে আখ্যায়িত করতে পারি সেগুলো নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে সমর্থ হয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। রাসেল হয় একজন দার্শনিক। এটি একটি যুক্তি বাক্যের উদাহরণ। এখানে দুটি পদ আছে। কোন দুটি পদ? এখানে আমরা বলবো কাকে পদ হিসাবে এখানে উল্লেখ করতে পারি। সংজ্ঞা অনুসারে যুক্তিবাক্যের প্রথমে যে শব্দটি আছে এবং যুক্তিবাক্যের শেষে যে শব্দটি আছে, মাঝখানে যেটা আছে তাকে বলা হচ্ছে সংযোজক। একটি যুক্তিবাক্যের তিনটি অংশ, প্রথম অংশ এবং শেষ অংশকে বলা হয় পদ, এবং মাঝের অংশ যেটা দুটি পদকে সংযুক্ত করে তাকে বলা হয় সংযোজক। তাহলে রাসেল হয় একজন দার্শনিক, এই বাক্যে দুটি পদ আছে, একটা হচ্ছে রাসেল আর একটা হচ্ছে একজন দার্শনিক। তাহলে আমরা এই উদাহরণ থেকেই পদের সংজ্ঞাকে আবারও আমরা তুলে আনতে পারি যে উপরোক্ত উদাহরণ দেখা যাচ্ছে রাসেল হয় একজন দার্শনিক। রাসেল যেহেতু যুক্তিবাক্যের প্রথমে বসেছে এবং একজন দার্শনিক যুক্তিবাক্যের শেষে বসেছে, হয় সংযোজক। তো সেদিক থেকে আমরা উদাহরণ থেকেও সংজ্ঞা নির্ণয় করতে পারি যে পদ হচ্ছে সেই শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। রাসেল হয় দার্শনিক, এই সংজ্ঞা থেকে আমরা পদের সংজ্ঞা এই উদাহরণ থেকে আমরা পদের সংজ্ঞা নির্ণয় করতে পারছি। রাসেল হয় একজন দার্শনিক, এটা একটা যুক্তি বাক্যের উদাহরণ। তাহলে এই যুক্তি বাক্য থেকে পদের সংজ্ঞা আসতে পারে এভাবে যে পদ হচ্ছে সেই শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। তাহলে পদ সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়েছে আশা করি। ইতিপূর্বে এই বিষয়ের উপরে আমাদের বিভিন্ন শিক্ষকবৃন্দ বিভিন্ন সময়ে ক্লাস নিয়েছে, এটা রিপিট ক্লাস হয়েছে। আশা করছি এটা অত্যন্ত তোমাদের কাছে পরিষ্কার এবং যুক্তিবিদ্যার এটি প্রথম দিকের চ্যাপ্টার, সেহেতু এটার সাথে তোমরা অনেক আগেই পরিচয় লাভ করেছো। তো তবুও আবার আমরা এটার সাথে সম্যক ধারণা লাভ করছি। বাক্য আরেকটি এখানে বিষয় আছে যুক্তির উপাদানের মধ্যে। বাক্য ইংরেজিতে দেওয়া আছে এখানে প্রপোজিশন। সাধারণতই ইংরেজি শব্দটি এখানে মিন করে যে এই বাক্য কোনো সাধারণ ব্যাকরণের কিংবা বাংলা কিংবা ইংলিশ ব্যাকরণের কোনো বাক্য নাই। কারণ বাক্যের ইংলিশ হচ্ছে সেন্টেন্স, কিন্তু ব্র্যাকেটে বাক্যের ইংলিশটাকে লেখা আছে প্রপোজিশন। এই বাক্য বলতে এখানে যুক্তি বাক্যকে বোঝানো হয়েছে।
যুক্তিবিদ্যায় ব্যবহৃত বাক্যগুলোকে যুক্তি বাক্য বলে, কিন্তু আমরা যুক্তি শব্দটা তুলে দিয়ে এখানে বাক্য হিসেবে ব্যবহার করছি। বাক্য যুক্তিবিদ্যার বাক্য সাধারণ বাক্যর চেয়ে আলাদা, কারণ যুক্তি বাক্য হতে হলে যুক্তির কিছু নিয়ম অনুসরণ করে যুক্তি বাক্য গঠন করতে হয় এবং এই নিয়ম অনুসারে গঠিত বাক্য দিয়েই যে কোনো যুক্তির বৈধতা কিংবা অবৈধতা নির্ণয় করা যায়। এই জন্যই সাধারণ বাক্যের চেয়ে যুক্তি বাক্য হচ্ছে আলাদা। বাক্যের ইংরেজি শব্দ সেন্টেন্স হলেও যুক্তিবিদ্যায় বাক্য বলতে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক দ্বারা গঠিত কোনো শব্দ বা শব্দ সমষ্টিকে বোঝায়। বাক্যের ইংরেজি শব্দ সেন্টেন্স, কিন্তু যুক্তিবিদ্যায় বাক্যের ইংরেজি শব্দ সেন্টেন্স নয়, ইংরেজি শব্দ হলো প্রপোজিশন। তাহলে সেই প্রপোজিশনটা কি? যুক্তিবিদ্যায় প্রপোজিশন বা বাক্য বা যুক্তি বাক্য বলতে বোঝায় যে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক দ্বারা গঠিত কোনো শব্দ সমষ্টিকে, উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক দ্বারা গঠিত কোনো শব্দ সমষ্টিকে বলা হয় বাক্য। আমরা যুক্তিবিদ্যায় যেটাকে যুক্তি বাক্য বলি। যুক্তিবিদ্যায় এই বাক্যকে যুক্তি বাক্য বলা হয়। এই যুক্তি বাক্যের 3টি অংশ থাকে, উদাহরণ দেওয়া আছে। বাক্য কাকে বলে, অর্থাৎ যুক্তি বাক্য কাকে বলে, মানে প্রপোজিশন কাকে বলে, একই। তো এই প্রপোজিশনের একটি উদাহরণ এখানে দেওয়া হলো, যথা যেমন উদ্দেশ্য পদ, বিধেয় পদ, একটি যুক্তি বাক্যের আগে 3টি অংশ থাকে, যেমন এখানে লেখা আছে উদ্দেশ্য পদ, বিধেয় পদ। পূর্বেই বলা আছে যে বাক্যের উদাহরণ হচ্ছে যে গোলাপ হয় সুন্দর। তো এখানে গোলাপটাকে বলা হচ্ছে এখানে উদ্দেশ্য, সুন্দরকে বলা হচ্ছে বিধেয় এবং হয়কে বলা হচ্ছে এখানে সংযোজক। এখানে নিচের লেখাগুলো এলোমেলো হয়ে গেছে, এখানে ফন্ট চেঞ্জ হয়ে। তো বাক্যের এখানে উদাহরণ দেওয়া হলো, যুক্তি বাক্যের উদাহরণ যে গোলাপ হয় সুন্দর। এটি একটি যুক্তি বাক্য। মানে যুক্তি বাক্য হতে হলে তাকে 3টি অংশ নিয়ে গঠিত হতেই হবে। সেই 3টি অংশকে বলা হচ্ছে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। তো এখানে গোলাপ হয় সুন্দর, গোলাপ হচ্ছে যুক্তি বাক্যের উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক এবং সুন্দর হচ্ছে যুক্তি বাক্যের বিধেয়। তাহলে আমরা যুক্তি বাক্যের সংজ্ঞা থেকে আমরা এই উদাহরণ পেলাম, এবং এই উদাহরণ থেকে যুক্তি বাক্যের সংজ্ঞায় যদি আমরা যাই, যে উপরোক্ত উদাহরণ দেখা যাচ্ছে যে গোলাপ হয় সুন্দর, তাহলে যুক্তি বাক্যের সংজ্ঞাটা কি উদাহরণ থেকে আমরা দিতে পারি? যে যুক্তি বাক্য হচ্ছে সেই ধরনের শব্দ বা শব্দ সমষ্টি যা 3টি অংশ নিয়ে গঠিত হয়। সেই 3টি অংশের একটি হচ্ছে উদ্দেশ্য, আরেকটি হচ্ছে সংযোজক, আরেকটি হচ্ছে বিধেয়। অর্থাৎ উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক দ্বারা গঠিত যে কোনো বাক্য কি বলা হয়? যুক্তি বাক্য, বা যে কোনো শব্দ সমষ্টিকে বলা হয় যুক্তি বাক্য। উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক দ্বারা গঠিত শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হচ্ছে যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যকে আমরা যুক্তিবিদ্যায় বলি, এই বাক্য হিসেবেই এখানে আমরা ব্যবহার করি, যার ইংরেজি শব্দ হচ্ছে প্রপোজিশন। পদ ও শব্দ, এই অধ্যায়ে আরো কিছু বিষয় আছে যেগুলা পদ সম্পর্কে আমরা ইতিমধ্যে পরিচয় লাভ করেছি। এর সাথে আরেকটি রিলেটেড বিষয় আছে, সেটাকে বলা হচ্ছে শব্দ। তাহলে আমরা আবার শব্দের সাথে পরিচয় লাভ করি। যে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়, যেটা আমরা সাধারণ বাংলা ব্যাকরণে আমরা শিখেছি, আমরা অতীতেই স্কুলে শিখেছি যে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। আবার মানুষের চিন্তা, অনুভূতি, ইচ্ছা করার কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে শব্দ বলা হয়। শব্দের ডেফিনেশন এটা ঠিক আছে, পূর্বের মতোই সাধারণ যে সংজ্ঞাগুলো আমরা শিখেছি সেটাই, যে মানুষের চিন্তা, অনুভূতি, ইচ্ছা করার কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে বলা হয় শব্দ। অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। আর যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয়, তখন তাকে পদ বলা হয়। পদের ডেফিনেশন আমরা, পদের সংজ্ঞা আমরা আগে শিখেছি আগের স্লাইডে, আবার এখানে দেওয়া হলো। যাই হোক, তো শব্দ এবং পদটা কি? শব্দটা আলাদা, অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। মানুষের চিন্তা, অনুভূতি, ইচ্ছা করার কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে বলা হয় শব্দ। আবার
যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টিকে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পদ। এটা আমরা জেনেছি। পদ এবং শব্দের মধ্যে তাহলে পার্থক্য কি সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো সংজ্ঞা থেকেই, এবং তার বৈশিষ্ট্য থেকে আমরা পদ এবং শব্দের পার্থক্য নির্ণয় করতে পারবো। পদের উদাহরণ দেওয়া আছে এখানে, শব্দের উদাহরণ দেওয়া আছে যে বই, কলম, ফুল, ছাতা ইত্যাদি, গাছপালা, ফলমূল, নদী নালা সবকিছুই শব্দ, যেগুলা মানুষের চিন্তা, অনুভূতি, ইচ্ছা করার কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে বলা হচ্ছে শব্দ। আবার অর্থপূর্ণ কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে যেগুলো হয় তাকে বলা হচ্ছে শব্দ। আর পদের উদাহরণ দেওয়া আছে সকল ফুল হয় সুন্দর। উপরোক্ত শব্দের উদাহরণে বই দেওয়া আছে, ফুল দেওয়া আছে। এখানে বাক্যের উদাহরণে ফুলও দেওয়া আছে, বই ফুল দেওয়া আছে। তাহলে পদের উদাহরণে ফুল দেওয়া আছে, তাহলে পদের উদাহরণে সকল ফুল হয় সুন্দর আগে বলা হয়েছে পদ কাকে বলে, যেটা যে কোনো বাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। তাহলে সকল ফুল হয় সুন্দর এটি একটি যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য কি? সকল ফুল। আর একটা বিধেয় কি? সুন্দর। তাহলে এখানে পদ কোনটা? এখানে পদ, এখানে সকল ফুল এটি একটি পদ, শব্দ সমষ্টি, আর সুন্দর একটি যুক্তিবাক্যের মানে বিধেয়। এই অর্থে সুন্দর এখানে একটি পদের উদাহরণ। তাহলে পদ এবং শব্দের মধ্যে যে পার্থক্যটা সেটা এখান থেকে ধারণা পাওয়া গেল। শব্দের শ্রেণী বিভাগ। এই শব্দকে বেশ কিছু শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে এখানে 3টি শ্রেণী উল্লেখ করা হলো এই স্লাইডে। প্রথমে বলা হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ কাকে বলে? যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন মানুষ, বই, খাতা, কলম ইত্যাদি। অর্থাৎ যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজেই যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে বলা হয় পদযোগ্য শব্দ। এটা তো খুব সহজ একটা বিষয়, আমরা এটাও আগে থেকেই জেনে এসেছি। আমরা সাধারণ ব্যাকরণেও, বাংলা ব্যাকরণে এগুলো আমরা শিখেছি, শৈশবেই শিখেছি, প্রাইমারি স্কুলেই শিখেছি যে পদযোগ্য শব্দ মানে যে শব্দ নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে বা যোগ্য হতে পারে তাকে বলা হচ্ছে পদযোগ্য শব্দ। যে বই, খাতা, কলম ইত্যাদি, এটাকে যুক্তিবিদ্যার এই শব্দগুলা উদ্দেশ্য কিংবা যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে। সহপদযোগ্য শব্দ, যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত না হয়ে কোনো অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হয় তাদেরকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন টিটা, খানাখানি, গুলো, যে ইত্যাদি। এগুলো আসলে আমরা এগুলো ব্যাকরণে শিখেছি, আর্টিকেল মানে যেগুলাকে আমরা বলি। তো ঠিক সহপদযোগ্য শব্দ যে টিটা, খানি, খানা, এগুলো এবং যে ইত্যাদি, এগুলো নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। এগুলো কোনো পদের সাথে যুক্ত হয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে কাজ করে। কাজেই বলা হচ্ছে কাজেই এগুলোকে বলা হচ্ছে সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দের ডেফিনিশনটা তোমরা এখানে আবার দেখতে পাচ্ছ যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত না হয়ে কোনো অর্থপূর্ণ শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হয় তাদেরকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন টিটা, খানাখানি, গুলো এবং যে ইত্যাদি। অর্থাৎ এই শব্দগুলা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে নিজে নিজে মানে অবস্থান করার ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু এগুলা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে আবার ব্যবহৃত হয়। কখন হয়, কিভাবে হয়? অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে এই শব্দগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। পদ নিরপেক্ষ শব্দ, যে শব্দ কোনো প্রকারই স্বাধীনভাবে অথবা অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না সে সকল শব্দকে পদ নিরপেক্ষ শব্দ বলে। যেমন হাই হাই, মরি মরি, সি সি, এই যে সমস্ত উচ্ছ্বাস বা উদ্বেগ প্রকাশক যে সমস্ত
শব্দগুলো আছে এগুলাকে বলা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। অর্থাৎ এই শব্দগুলা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্যের সাথে সংযুক্ত হয়েও যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিংবা বিধেয়ের সাথে সংযুক্ত হয়েও বিধেয় হিসেবে ব্যবহৃত করতে। অর্থাৎ এই পদগুলো কোনোভাবেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না, নিজে নিজে হতে পারবে না, কিংবা অন্য কোনো বাক্যের সাথে সংযুক্ত হয়েও এই শব্দগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না। কাজেই এই পদগুলোকে বলা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। অর্থাৎ যে শব্দ কোনো প্রকারেই স্বাধীনভাবে বা অন্যের সাহায্যে যুক্তিবাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেই সকল শব্দকেই বলা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। ব্যক্তার্থ এই শব্দটা কি? ব্যক্তার্থ আমাদের কাছে একটি নতুন শব্দ। আমরা আগে ব্যক্তার্থ সম্পর্কে আগে জানি, ধারণা লাভ করি। কোনো পদের ব্যক্তার্থ বলতে ওই পদ একই অর্থে কোনো বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা হয়, একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা হয় সেই বস্তু বা বস্তুগুলোকে বোঝায়। ব্যক্তার্থ বলতে কোনো পদের বিস্তৃতি, বিস্তার ও ব্যাপকতাকে বোঝায়। ব্যক্তার্থ হলো পদের সংখ্যার বা পরিমাণের দিক। অর্থাৎ ব্যক্তার্থটা কি? কোনো পদের ব্যক্তার্থ বলতে ওই পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা হয় সেই বস্তু বা বস্তুগুলোকে বোঝায়। অর্থাৎ ওই পদের সমুদায় যে পরিমাণটা আছে সেই পরিমাণটা এখানে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ ব্যক্তার্থ বলতে এখানে কোনো পদের কোনো ব্যক্তি বা বস্তুর যে বিস্তার আছে, যে বিস্তৃতি আছে, যে ব্যাপকতা আছে সেটাকে এখানে মেন করা হচ্ছে। একই অর্থে কোনো বস্তুর যতটুকু বিস্তৃতি, যতটুকু ব্যাপকতা, যতটুকু বিস্তার, ঠিক তদ্রূপ একই অর্থে কোনো ব্যক্তির যতটুকু বিস্তৃতি, যতটুকু বিস্তার কিংবা যতটুকু ব্যাপকতা আছে সেটাকেই এখানে বোঝায়। অর্থাৎ একই অর্থে কোনো পদ যখন কোনো বস্তুর উপর তার বিস্তৃতি, বিস্তার ও ব্যাপকতাকে বোঝাবে তখন তাকেই আমরা পদের ব্যক্তার্থ বলতে পারি। ব্যক্তার্থ হলো পদের সংখ্যার বা পরিমাণের দিক। অর্থাৎ সাধারণভাবে আমরা এখানে বুঝতে পারি বা বলতে পারি যে একটা বস্তুর সর্বোচ্চ পরিমাণের দিকটাকেই বলা হচ্ছে এখানে ব্যক্তার্থ। অর্থাৎ বস্তুর পরিমাণের দিকটা। এখানে একটা বস্তুর মধ্যে দুটো দিক থাকে, একটা গুণ আর একটি হচ্ছে পরিমাণ। তো এখন ব্যক্তার্থ বলতে এখানে বস্তুর পরিমাণের দিকটাকেই উল্লেখ করা হয়, মেনশন করা হয়। যেমন মানুষ, পদের ব্যক্তার্থ হলো পৃথিবীর সকল মানুষ। এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে ব্যক্তার্থ মানুষ, এখানে বলা হলো যে মানুষ, এই পদটার ব্যক্তার্থটা কি? মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? তো মানুষ বলতে মানুষকেই বোঝানো হয়েছে। মানুষকে অর্থাৎ পৃথিবীতে 750 কোটি যে মানুষ আছে ঠিক তাদেরকেই এখানে বোঝানো হয়েছে। মানুষ বলতে কোনো সুনির্দিষ্ট কোনো মানুষকে বোঝানো হয়নি, কোনো ব্যক্তি বিশেষকে বোঝানো হয়নি, কোনো সক্রেটিস কিংবা কোনো রাসেলকে বোঝানো হয়নি। কাকে বোঝানো হয়েছে? পৃথিবীতে যত মানুষ আছে, জন্ম সদ্য ভূমিষ্ঠ থেকে তোমার মানে বয়োবৃদ্ধ যত মানুষ আছে, অর্থাৎ পৃথিবীর সকল মানুষকেই এখানে বোঝানো হয়েছে মানুষ। অর্থাৎ এই জন্যই এইখানে মানুষ পদটাকে এখানে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে যে মানুষ এই পদের ব্যক্তার্থ হলো পৃথিবীর সকল মানুষ। এখানে মানুষ একটি উদাহরণ। এই উদাহরণ থেকে আমি যদি ব্যক্তার্থের সংজ্ঞায় যাই, যে মানুষ পদ দিয়ে আমি ব্যক্তার্থের সংজ্ঞায় যাচ্ছি, তাহলে কি হতে পারে যে পদ সেই একই অর্থে কোনো বস্তুর অথবা কোনো ব্যক্তির যে সমুদায় বিস্তৃতি, বিস্তার বা ব্যাপকতাকে বোঝায় সেই পদটাকেই বলা হচ্ছে, মানে তাকেই বলা হচ্ছে ব্যক্তার্থ। তাহলে মানুষ এটি একটি ব্যক্তি, তাহলে এই ব্যক্তির কাকে বোঝাতে হবে? একটা একই অর্থে কাকে বোঝাতে হবে? তার কতটুকু বিস্তার, বিস্তৃতি বা ব্যাপকতা আছে। তাহলে এই মানুষ পদটির ব্যাপকতা হলো যে পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মানুষ। মানুষ পদটির বিস্তার কতটুকু? পৃথিবীতে যত মানুষ আছে ঠিক সবগুলো মানুষ।
মানুষ পদটির বিস্তৃতি কতটুকু? পৃথিবীতে যত মানুষ আছে ঠিক সবগুলা মানুষ। অর্থাৎ এই উদাহরণ থেকেই আমরা ব্যক্তার্থের সংজ্ঞায় আমরা এখানে চলে আসতে পারি। তাহলে যে পদ একই অর্থে কোনো ব্যক্তি বা বস্তুর বিস্তার, বিস্তৃতি ও ব্যাপকতাকে বোঝায় সেই পদটাকেই বলা হয় ব্যক্তার্থ। জাতার্থ বা জাতার্থ। জাতার্থ হলো কোনো পদের মৌলিক বা অপরিহার্য গুণ। যে মৌলিক ও সাধারণ গুণ ছাড়া কোনো পদ প্রতিষ্ঠিত হয় না, ওই মৌলিক ও সাধারণ গুণকে ওই পদের জাতার্থ বলে। জাতার্থ হলো পদের গুণের দিক। অর্থাৎ আগে বলেছি যে একটি ব্যক্তি বা বস্তুর দুটি দিক থাকে, একটা পরিমাণের দিক আর একটি হলো গুণের দিক। এই গুণের দিকটাকেই যুক্তিবিদ্যায় জাতার্থ বলা হচ্ছে। জাতার্থ, জাত্যার্থ আমরা বলতে পারি যে ব্যক্তি বা বস্তুর গুণের দিকটাকেই বলা হয় জাতার্থ। জাতার্থ হলো কোনো পদের মৌলিক বা অপরিহার্য গুণ। এটা মৌলিক গুণ হতে হবে এবং অপরিহার্য গুণ হতে হবে। যে মৌলিক ও সাধারণ গুণ ছাড়া কোনো পদ প্রতিষ্ঠিত হয় না, ওই মৌলিক বা সাধারণ গুণকে ওই পদের জাতার্থ বলে। এখানে উদাহরণ আসছে, আমরা উদাহরণে আবারও সুন্দরভাবে এখানে এটা পরিষ্কার হয়ে যাব যে মৌলিক বা সাধারণ গুণ হতে হবে যে গুণ ছাড়া কোনো পদ প্রতিষ্ঠিত হবে না, সেই মৌলিক এবং সাধারণ গুণটাকেই বলা হচ্ছে পদের জাতার্থ। জাতার্থ যেমন মানুষ পদের জাতার্থ হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। দার্শনিক পদের জাতার্থ হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও জ্ঞানানুরাগ। তাহলে মানুষকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আমরা তাকেই সংজ্ঞায়িত করতে পারি মানুষ হিসেবে যে জীববৃত্তি সম্পন্ন, যার মধ্যে জৈবিক বৃত্তিগুলো আছে। একই সাথে আর একটা অপরিহার্য গুণ থাকতে হবে, তার মধ্যে বুদ্ধিবৃত্তি থাকতে হবে। তাহলে আমরা তাকে মানুষ হিসাবে সংজ্ঞায়িত করতে পারব। কোনো পদ এর মৌলিক এবং অপরিহার্য গুণ কে বাদ দিয়ে ওই পদকে সংজ্ঞায়িত করা যায় না। অর্থাৎ মৌলিক এবং অপরিহার্য গুণ ছাড়া কোনো পদ প্রতিষ্ঠিত হয় না, ওই মৌলিক এবং অপরিহার্য গুণকে যুক্তিবিদ্যায় বলা হচ্ছে জাতার্থ। মানুষ একটি পদ, তাহলে মানুষ এর মৌলিক গুণ কি আছে? মানুষের মৌলিক গুণ আছে, মানুষের ভিতরে জীববৃত্তি আছে, কারণ মানুষ এর জন্ম আছে, মৃত্যু আছে। মানুষ জৈবিক যে সমস্ত বিষয়গুলো, ক্রিয়াকলাপগুলো আছে মানুষের ভিতরে সংগঠিত হয়, কারণ মানুষ তো জীব। যেহেতু মানুষ জীব, মানুষের ভিতরে জীববৃত্তি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সকল জীবের ভিতরে জীববৃত্তি আছে, কিন্তু মানুষের ভিতরে আলাদা একটা বৃত্তি আছে। সেই বৃত্তিটাকে বলা হচ্ছে এখানে বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তির কারণেই মানুষকে অন্যান্য জীব থেকে আলাদা করা হয়েছে। এই বুদ্ধিবৃত্তিটাই হচ্ছে মানুষের একটি অপরিহার্য এবং মৌলিক গুণ। ঠিক যেরকম জীববৃত্তিও মানুষের একটি মৌলিক এবং অপরিহার্য গুণ, তার সাথে আরেকটি মৌলিক এবং অপরিহার্য গুণ রয়েছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। অর্থাৎ এই দুটি অপরিহার্য গুণ নিয়ে একটা মানুষকে সংজ্ঞায়িত আমরা করতে পারি, মানুষকে সংজ্ঞায়িত করতে পারি। অর্থাৎ এই মানুষ পদের জাতার্থ হলো যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কারণ এই দুটি বৃত্তি হচ্ছে মানুষের মৌলিক এবং অপরিহার্য গুণ। আমরা আরেকটি উদাহরণে আসি। মানুষ পদের জাতার্থ নির্ণয় করলাম, কারণ মানুষের মৌলিক এবং অপরিহার্য দুটি গুণ আমরা নির্ণয় করলেই মানুষ পদের জাতার্থ নির্ণয় করা হয়ে গেল। তাহলে দার্শনিক পদের এখানে উদাহরণ দেওয়া আছে। দার্শনিকের জাতার্থটা কি? দার্শনিক হতে হলেও তদ্রূপ কিছু মৌলিক এবং অপরিহার্য গুণ থাকতে হবে, যার কারণেই মানুষ এবং দার্শনিক আলাদা। তাহলে মানুষ পদের জাতার্থ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাহলে দার্শনিক পদের জাতার্থ কি হতে হবে? নিশ্চয়ই আলাদা কিছু এর সাথে সংযুক্ত হবে, যার আলাদা কোনো গুণের কারণেই সেই মানুষকেই বলা হয়েছে দার্শনিক। তাহলে সেই আলাদা গুণটা কি, যেটাও একজন দার্শনিকের জন্য অপরিহার্য, সেটা হচ্ছে
জ্ঞান অনুরাগ, জ্ঞান অনুরাগ, জ্ঞানানুরাগ অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ। মানুষের মধ্যে সেই সকল মানুষকে দার্শনিক বলা হয় যে মানুষের মধ্যে জ্ঞানের প্রতি অনুরাগ আছে, জ্ঞানের প্রতি যার ভালোবাসা আছে, জ্ঞানের প্রতি জ্ঞান লাভের জন্য যার প্রবল আগ্রহ আছে, অর্থাৎ সংক্ষেপে এক কথায় তাকে বলা হচ্ছে জ্ঞান অনুরাগ বা লাভ অফ উইজডম। জ্ঞান অনুরাগ, জ্ঞানের প্রতি যে যার অনুরাগ আছে তাকে বলা হচ্ছে জ্ঞান অনুরাগী। অর্থাৎ দার্শনিক শব্দের, দার্শনিক পদের যথার্থটা হলো একটা অতিরিক্ত গুণ মানুষ পদের সাথে যুক্ত করে দিয়ে আমরা পেলাম। সেটা কি? যে বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি এবং জ্ঞান অনুরাগ। অর্থাৎ এই তিনটি মৌলিক এবং অপরিহার্য গুণ যদি কোনো মানুষের মধ্যে লক্ষ্য করা যায় তখন সেই মানুষকে বলা হবে দার্শনিক। তাহলে যথার্থ সম্পর্কে আমরা কিন্তু পরিষ্কার হয়ে গেলাম। যথার্থ হচ্ছে যে কোনো ব্যক্তি কিংবা বস্তুর সম্পূর্ণ মৌলিক এবং অপরিহার্য গুণকে নির্দেশ করে, যে মৌলিক এবং অপরিহার্য গুণগুলো দিয়েই সেই ব্যক্তি বা বস্তুকে সংজ্ঞায়িত করা যায়। আর ব্যক্তার্থ হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর সর্বোচ্চ পরিমাণের দিকটাকে যেখানে বোঝানো হয় বা প্রকাশ করা হয়। অর্থাৎ ব্যক্তার্থ হচ্ছে পরিমাণের দিক আর যথার্থ হচ্ছে গুণের দিক। পদের ব্যক্তার্থ যথার্থের হ্রাস বৃদ্ধির নিয়ম, এটা পরস্পর বিপরীত মুখী অনেকটাই বলা যায়, যে একটা বাড়লে আরেকটা কমে। কোনটা বাড়লে কোনটা কমে সেটা এখানে আমরা দেখে নিচ্ছি। যে পদের ব্যক্তার্থ যথার্থ সম্পর্কে যুক্তিবিদেরা ব্যক্তার্থ যথার্থের হ্রাস বৃদ্ধির নিয়ম বলে উল্লেখ করেছেন। এই ব্যক্তার্থ এবং যথার্থ হ্রাস বৃদ্ধির একটা নিয়ম আসছে, একটা বাড়লে আরেকটা কমে। যথার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, ব্যক্তার্থ বাড়লে যথার্থ কমে। তো এই নিয়মকে ইংরেজিতে একটি ওখানে কোটেশন উল্লেখ করা হয়েছে, যে ল অফ ইনভার্স ভেরিয়েশন অফ ডিনোটেশন অ্যান্ড কনোটেশন। ইংরেজিতে এই সম্পর্কে বলা হয় যে ল অফ ইনভার্স ভেরিয়েশন অফ ডিনোটেশন অ্যান্ড কনোটেশন। পদের ব্যক্তার্থ ও যথার্থের সম্পর্ককে যুক্তিবিদেরা ব্যক্তার্থ ও যথার্থের হ্রাস বৃদ্ধির নিয়ম বলে উল্লেখ করেছেন। ইংরেজিতে এই সম্পর্ককে বলা হয় ল অফ ইনভার্স ভেরিয়েশন অফ ডিনোটেশন অ্যান্ড কনোটেশন। এই ব্যক্তার্থ এবং যথার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটা এখন আমরা দেখে নেই, যে ব্যক্তার্থ ও যথার্থ হ্রাস বৃদ্ধির নিয়ম। 1 নম্বর নিয়ম, যদি কোনো পদের ব্যক্তার্থ বাড়ে তাহলে তার যথার্থ কমে। এটা একদম সাধারণ বিষয়। যদি কোনো পদের ব্যক্তার্থ বাড়ে তাহলে তার যথার্থ কমে। যদি কোনো পদের ব্যক্তার্থ কমে তাহলে তার যথার্থ বাড়ে। যদি কোনো পদের যথার্থ বাড়ে তাহলে তার ব্যক্তার্থ কমে। যদি কোনো পদের যথার্থ কমে তাহলে তার ব্যক্তার্থ বাড়ে। তোমরা এই উদাহরণগুলো এখান থেকে তোমরা পূর্বে মানে শিখেছ বলা আছে। এখন সবগুলো উদাহরণ এখানে ব্যাখ্যা করার এই সময় সংক্ষিপ্ত আছে। আমি জাস্ট নিয়মগুলো এখানে উল্লেখ করলাম। যদি কোনো পদের ব্যক্তার্থ বাড়ে তাহলে তার যথার্থ কমে। যদি কোনো পদের ব্যক্তার্থ কমে তাহলে তার যথার্থ বাড়ে। যদি কোনো পদের যথার্থ বাড়ে তাহলে তার ব্যক্তার্থ কমে। যদি কোনো পদের যথার্থ কমে তাহলে তার ব্যক্তার্থ বাড়ে। পদের প্রকারভেদ। যুক্তিবিদ্যায় বিভিন্ন নিয়ম অনুযায়ী পদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। নিম্নে সেগুলো তুলে ধরা হলো। অনেকগুলা পদের সাথে আমরা এখন পরিচয় লাভ করব। সরল পদ ও যৌগিক পদ। প্রথম প্রকারটা দেখে নেই। যে পদ একটিমাত্র শব্দ দ্বারা গঠিত তাকে সরল পদ বলে, সাধারণ কথা। যে পদ একটিমাত্র শব্দ দ্বারা গঠিত তাকে সরল পদ বলে, একদম সহজ কথা। হাঁস, মুরগি, গরু, ছাগল, বই, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। অন্যদিকে যে পদ একাধিক শব্দ দ্বারা গঠিত তাকে যৌগিক পদ বলে। পদকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে সরল পদ, আরেকটিকে বলা হচ্ছে যৌগিক পদ। যে পদ
একটি মাত্র শব্দ দ্বারা গঠিত তাকে সরল পদ বলে, হাঁস, মুরগি, বই, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। যে পদ একাধিক শব্দ দ্বারা গঠিত তাকে যৌগিক পদ বলে, যেমন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, রাজশাহী কলেজ লাইব্রেরি ইত্যাদি। এখানে যৌগিক পদের উদাহরণটা লক্ষণীয় যে তিনটি পদ নিয়ে বা তিনটি শব্দ নিয়ে একটি পদ গঠিত হয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তিনটি শব্দ নিয়ে একটি পদ। রাজশাহী কলেজ লাইব্রেরি, তিনটি শব্দ নিয়ে একটি পদ। যৌগিক পদের সংজ্ঞায় বলা হয়েছে কি, যে পদ একাধিক শব্দ দ্বারা গঠিত সেই পদকে বলা হয় যৌগিক পদ। তাহলে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি একটি পদ, এই তিনটি শব্দ মিলে একটি পদ গঠিত হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে একটি যৌগিক পদ। বিশেষ পদ ও সাধারণ পদ। বিশেষ পদ, যে পদ দ্বারা একটি মাত্র বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে বিশেষ পদ বলে। বিশেষ পদকে বিশিষ্ট পদও বলা হয়, যেমন সক্রেটিস, পৃথিবীর দীর্ঘতম নদী, লোকটি প্রভৃতি। বিশিষ্ট পদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থপূর্ণ বিশিষ্ট পদ এবং অর্থহীন বিশিষ্ট পদ। বিশেষ পদ ও সাধারণ পদ, যে পদ দ্বারা একটি মাত্র বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে বিশেষ পদ বলে। আমরা আসলে এগুলো আমাদের খুবই প্রথম দিকের পরে এবং আমরা অনেকবার এই বিশেষাধিকার জ্ঞান লাভ করেছি। এই বিশেষ পদকে বিশিষ্ট পদে বলা হয়, যেমন নির্দিষ্ট করে বলা হয় যেগুলো হয়, সক্রেটিস, পৃথিবীর দীর্ঘতম নদী, লোকটি, অনেকগুলো লোকের মধ্যে যখন কাউকে নির্দিষ্ট করা হবে তখন সেটি হয়ে যাবে বিশিষ্ট পদ। পৃথিবীর দীর্ঘতম নদী, এটি তো নির্দিষ্ট করাই আছে, কি সক্রেটিস, এটা নির্দিষ্ট করা আছে, অর্থাৎ একটি মাত্র বস্তু বা ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ যখন কোনো পদ একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন সেই পদকেই বিশিষ্ট পদ বলবে। সক্রেটিস, পৃথিবীতে একজনকে বোঝানো হয়। লোকটি, অনেকগুলো লোকের মধ্যে যখন লোকটি উচ্চারণ করা হবে তখন একজনকে বোঝানো হবে। পৃথিবীর দীর্ঘতম নদী, পৃথিবীর দীর্ঘতম নদী একটাই হতে পারে, এই আর কি। অর্থাৎ যে পদ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেই পদকে বলা হয় বিশিষ্ট পদ। এই বিশিষ্ট পদের মধ্যে দুটো প্রকার আছে, অর্থহীন বিশিষ্ট পদ আর এটা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ। সাধারণ পদ, যে পদ দ্বারা একই গুণ সম্পন্ন একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে সাধারণ পদ বলে। মানুষ, ছাত্র, দার্শনিক। যে পদ দ্বারা একই গুণ সম্পন্ন একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে সাধারণ পদ বলে। যেমন ছাত্র, ছাত্রের মধ্যে যে পদ দ্বারা একই গুণ সম্পন্ন একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে সাধারণ পদ বলে। মানুষ, ছাত্র, দার্শনিক, এইগুলো হচ্ছে তোমার সাধারণ পদের উদাহরণ। একই গুণ আছে কিন্তু একাধিক ব্যক্তি বা বস্তুকে এখানে একাধিক ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে। মানুষের মধ্যেও যে গুণ আছে, ছাত্রের মধ্যেও যে গুণ আছে, দার্শনিকের মধ্যেও সেই গুণ আছে, কিন্তু একাধিক বস্তুকে এখানে ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে। একই গুণ সম্পন্ন একাধিক ব্যক্তি বা বস্তুকে এখানে নির্দেশ করা যেতে পারে, তাকে সাধারণ পদ বলে। সমষ্টিবাচক ও ব্যষ্টিবাচক পদ, যে পদ দ্বারা একই গুণ বিশিষ্ট বস্তু বা ব্যক্তিকে আলাদাভাবে বা পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাদেরকে সমষ্টিবাচক পদ বলে। সৈন্যবাহিনী, ছাত্র জনতা, গ্রন্থাগার ইত্যাদি, অর্থাৎ সমষ্টিবাচক পদ। সমষ্টিবাচক পদ, যে একই গুণ সম্পন্ন ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝে যখন তাদের সমষ্টিকে বোঝায় তখন তাদেরকে বলা হয় সমষ্টিবাচক পদ। সৈন্যবাহিনী, সৈন্যবাহিনী একটি পদ। এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে একজন সৈন্যকে এখানে বোঝানো হয়নি, একটা সৈন্যের সমষ্টিকে বোঝানো হয়েছে, অনেকগুলো সৈন্যের সমষ্টিকে বোঝানো হয়েছে। এই জন্য সৈন্যবাহিনী এটি হচ্ছে সমষ্টিবাচক পদ। ছাত্র জনতা, ছাত্র জনতা বলতে এখানে কোনো নির্দিষ্ট ছাত্র বা ছাত্র দলকেও বোঝানো হয়নি বা ছাত্র সমাজকে বোঝানো হয়নি। একই সাথে ছাত্র শ্রেণী এবং এর সাথে জনতা দুটোকে মিন করে ছাত্র জনতা একটি মাত্র এখানে পদ হিসাবে ব্যবহার করা আছে। এটি হচ্ছে সমষ্টিবাচক পদ। গ্রন্থাগার মানে গ্রন্থ যে সমস্ত যেখানে যে আগারে থাকে, অর্থাৎ গ্রন্থ যেখানে থাকে, অনেকগুলো গ্রন্থ যেখানে থাকে সেই জায়গাটাকে বা সেই স্থানটাকে বলা হচ্ছে
গ্রন্থাগার, অর্থাৎ অনেকগুলো গ্রন্থের সমন্বয়ে গ্রন্থাগার সৃষ্টি হয়। এটি একটি সমষ্টিবাচক পদ। ব্যষ্টিবাচক পদ, যে পদ সমজাতীয় বিভিন্ন বস্তু বা ব্যক্তিকে একত্রে না বুঝে পৃথক পৃথক বা বোঝায় তাকে ব্যষ্টিবাচক পদ বলে। একটি গ্রন্থ, একজন মুক্তিযোদ্ধা, অর্থাৎ সমজাতীয় বিভিন্ন বস্তু বা ব্যক্তিকে একত্রে না বুঝে পৃথক 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 ভাবে যখন বোঝায় তখন তাকে ব্যষ্টিবাচক পদ বলে। একটি গ্রন্থ, একজন মুক্তিযোদ্ধা। ব্যষ্টি মানে সমষ্টির বিপরীত, একত্রিত, একটি পৃথক, এই আর কি। তাহলে সমষ্টিবাচক পদ গেল, ব্যষ্টিবাচক পদ গেল। হ্যাঁ, বস্তুবাচক ও গুণবাচক পদ। বস্তুবাচক পদ কি? যে পদ দ্বারা কোনো অস্তিত্বশীল বস্তুকে নির্দেশ করা হয় তাকে বস্তুবাচক পদ বলে। আবার যে পদ দ্বারা কোনো গুণের অধিকারী ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকেও বস্তুবাচক পদ বলে। যেমন কার্পণ্য গুণের অধিকারী ব্যক্তিকে কৃপণ বলা হয়, মনুষ্যত্ব গুণের অধিকারী ব্যক্তিকে মানুষ বলা হয়। মানুষ, কৃপণ, চেয়ার টেবিল এগুলো বস্তুবাচক পদ। যে পদ দ্বারা অস্তিত্বশীল কোনো বস্তুকে নির্দেশ করা হয় তাকেই বস্তুবাচক পদ বলে। কলম আমার হাতে, এটি অস্তিত্বশীল একটি বস্তু। যদি এটাকে নির্দেশ করি তাহলে এই কলম শব্দটি একটি বস্তুবাচক পদ। অর্থাৎ যে পদ দ্বারা অস্তিত্বশীল কোনো বস্তুকে নির্দেশ করা হয় তাকে বস্তুবাচক পদ। এটা অস্তিত্বশীল। এখানে কি আছে? পিছনে ব্ল্যাকবোর্ড আছে, রাজশাহী কলেজ আছে, ইত্যাদি আছে। অর্থাৎ যেটা অস্তিত্বশীল কোনো কিছুকে নির্দেশ করা হবে যে পদ দ্বারা তাকে বস্তুবাচক পদ বলা হবে। আবার যে পদ দ্বারা কোনো গুণের অধিকারী ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকেও বস্তুবাচক পদ বলে। মানুষ, মনুষ্যত্ব একটি গুণের অধিকারী পদ হচ্ছে মানুষ। কৃপণ, কার্পণ্য নামের একটি গুণের অধিকারী ব্যক্তি হচ্ছে কৃপণ। এই জন্য মানুষ, কৃপণ গুণের অধিকারী হয়েও তাদেরকে বস্তুবাচক পদ হিসাবে এখানে উল্লেখ করা হচ্ছে। গুণবাচক পদ, যে পদ কেবল কোনো ব্যক্তি বা বস্তুর গুণকে নির্দেশ করে তখন তাকে গুণবাচক পদ বলে। অর্থাৎ শুধুমাত্র গুণকে নির্দেশ করে যে সমস্ত পদগুলা, সেই পদগুলোকে বলা হচ্ছে গুণবাচক পদ। কোন উদাহরণ দেওয়া আছে এখানে, কার্পণ্য, মনুষ্যত্ব, মিষ্টতা। অর্থাৎ যে পদ কেবল কোনো ব্যক্তি বা বস্তুর গুণকে নির্দেশ করে, সততা, তাকে গুণবাচক পদ বলে। যেমন যে পদ কেবল কোনো ব্যক্তি বা বস্তুর গুণকে নির্দেশ করে তখন তাকে গুণবাচক পদ বলে। অর্থাৎ কার্পণ্য কি? একটি গুণ। কার গুণ? কৃপণ ব্যক্তির গুণ। এটি কোনো ব্যক্তিকে নির্দেশ করলেও তার গুণকে নির্দেশ করবে। তারপরে মনুষ্যত্ব, এটি একটি গুণ, মানুষের একটি গুণ। মিষ্টতা, এটি বস্তুর একটি গুণ। অর্থাৎ যে পদ ব্যক্তির গুণকে নির্দেশ করে বা বস্তুর গুণকে নির্দেশ করে সেই পদকে বলা হচ্ছে গুণবাচক পদ। সদার্থক, নয়ার্থক এবং ব্যাহতার্থক পদ। সদার্থক পদ, যে পদ দ্বারা কোনো গুণ বা গুণাবলীর উপস্থিতিকে বোঝায় তাকে সদার্থক পদ বলে। সুখ, ন্যায়, সৎ ইত্যাদি। অর্থাৎ কোনো গুণের উপস্থিতি বোঝায় যখন কোনো পদ দ্বারা, তখন সেই পদকে বলা হবে সদার্থক পদ। যে পদ দ্বারা কোনো গুণ বা গুণাবলীর উপস্থিতিকে বোঝায় তাকে সদার্থক পদ বলে। সুখ, এখানে একটা গুণের উপস্থিতি আছে, অনুপস্থিতি কিন্তু নয়। ন্যায়, এখানেও একটা গুণের উপস্থিতি আছে। এই দুটো উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ যে পদ কোনো গুণের উপস্থিতিকে নির্দেশ করে সেই পদকে বলা হয় সদার্থক পদ। ঠিক একই সাথে আরেকটা পদ আসছে, নয়ার্থক পদ। যে পদ কোনো গুণের অনুপস্থিতিকে নির্দেশ করে তাকে বলা হয় নয়ার্থক পদ। নয়ার্থক পদকে ন্যায়বাচক পদও বলা হয়, যেমন অমানুষ, অসুখ, নির্দয়। সদার্থক এবং নয়ার্থক অত্যন্ত পরস্পর বিপরীত দুটি পদ। একটি পদে গুণের উপস্থিতি থাকে, আরেকটি পদে গুণের অনুপস্থিতি থাকে। যে পদে গুণ বা গুণাবলীর উপস্থিতি বিরাজমান সেই পদটাকে বলা হচ্ছে সদার্থক পদ। যে পদে গুণ বা গুণাবলীর অনুপস্থিতি বিদ্যমান সেই পদকে বলা হচ্ছে নয়ার্থক পদ।
একটি উদাহরণ দেই, আমরা দুটি উদাহরণ নিয়ে আসতে পারবো। যেমন সুখ, এটি হচ্ছে একটা মানুষের সদার্থক একটি গুণ। এর বিপরীতটাই হবে নয়ার্থক গুণ। সেটা কি হবে? অসুখ, সুখের অভাব, অনুপস্থিতিটা হবে। অর্থাৎ সুখ এটি সদার্থক গুণ হলে সুখের অনুপস্থিতিটাই হবে নয়ার্থক গুণ। তাহলে সুখের অনুপস্থিতিটা কি? অসুখ। ন্যায় একটি সদার্থক গুণ হলে এর ন্যায়ের অনুপস্থিতিটা কি হবে? হলো নয়ার্থক গুণ। তাহলে ন্যায়ের অনুপস্থিতিটা কি? অন্যায়। সৎ, সদার্থক গুণ, এর অনুপস্থিতিটাই হবে নয়ার্থক পদ, সেটাকে বলে অসৎ। অর্থাৎ কোনো গুণের উপস্থিতিকে বলা হয়, যে পদ দ্বারা কোনো গুণের উপস্থিতিকে বোঝানো হয় সেই পদকে বলা হয় সদার্থক পদ, আর যে পদ দ্বারা কোনো গুণের অনুপস্থিতিকে বোঝানো হয় সেই পদকে বলা হচ্ছে নয়ার্থক পদ। এছাড়াও আরেকটি পদ আছে যেটাকে বলা হচ্ছে ব্যাহতার্থক পদ। এটি একটি নতুন শব্দ আমাদের কাছে। যে পদ এমন একটি গুণকে নির্দেশ করে যে গুণটি সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে উপস্থিত থাকার কথা কিন্তু বর্তমানে উপস্থিত নেই, তবে পরবর্তীতে সেই গুণটির উদ্ভব হতে পারে, তাকে ব্যাহতার্থক পদ বলে। ব্যাহতার্থক পদ অর্থাৎ এটি বস্তুর একটি সাধারণ গুণ এবং বস্তুর বা ব্যক্তির মধ্যে এটা স্বাভাবিকভাবেই উপস্থিত থাকে কিংবা থাকার কথা, তারপরেও সেই গুণটি যদি কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে অনুপস্থিত থাকে তখন সেই জাতীয় পদটাকে বলা হচ্ছে এখানে ব্যাহতার্থক পদ। যেমন যে অন্ধ একটি মানুষের গুণ, এটা মানুষ এর মধ্যে কখনো থাকে কখনো থাকে না, এটা অনুপস্থিত থাকে, কিন্তু পরবর্তীতে মানুষের এখানে আমি কি মানে যেমন অন্ধ খোরা, অর্থাৎ বস্তুর সাধারণ গুণের মধ্যে এমন একটি গুণ যেটা কোনো কোনো সময় উপস্থিত থাকে ও অনুপস্থিত থাকে, আবার অতীতে ছিল বর্তমানে নেই, আবার ভবিষ্যতে আসতে পারে। এই জাতীয় কিছু কিছু শব্দ আছে বা পদ আছে, সেগুলোকে ব্যাহতার্থক পদ বলে। অর্থাৎ যে পদ এমন একটি গুণকে নির্দেশ করে যে গুণটি সাধারণভাবে কোনো ব্যক্তি বস্তুর মধ্যে উপস্থিত থাকার কথা কিন্তু বর্তমানে উপস্থিত নেই, পরবর্তীতে সেই গুণটির উদ্ভব হতে পারে, তাকে ব্যাহতার্থক পদ বলে। যেমন অন্ধ একজন অন্ধ ব্যক্তি সাধারণ মানুষের চেয়ে আলাদা, কাজেই অন্ধ একটি ব্যাহতার্থক পদ, কারণ এটা যে কোনো সময় কোনো ব্যক্তির অন্ধত্ব এটা খুঁজে যেতে পারে। তদ্রূপ খোরা, যে কোনো ব্যক্তি এক সময় আবার সুস্থ হতে পারে। পরের চ্যাপ্টারে যাই। নিরপেক্ষ ও সাপেক্ষ পদ। যে পদ তার অর্থের জন্য অন্যের উপর নির্ভরশীল তাকে নিরপেক্ষ পদ বলে। যেমন গাছ, পানি, বিদ্যালয় ইত্যাদি। অর্থাৎ নিরপেক্ষ মানে যে কারো মুখাপেক্ষী নয় বা অন্য কারো সাপেক্ষ সে চলে না। যে পদ তার অর্থের জন্য অন্যের উপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ পদ বলে। গাছ, পানি, বিদ্যালয় অর্থাৎ নিজে নিজেই এই পদগুলা ব্যবহৃত মানে গঠিত হতে পারে। সাপেক্ষ পদ, যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে সাপেক্ষ পদ বলে। কিছু কিছু পদ আছে কন্ডিশনাল, শর্তমূলক, সেই শর্তমূলক বা কন্ডিশনাল বিষয়গুলোই হচ্ছে সাপেক্ষ। আর এখানে এই কন্ডিশনাল পদগুলাকেই বলা হচ্ছে সাপেক্ষ পদ। শিক্ষক পদটি কন্ডিশনাল, শর্তমূলক। কেমন শর্তমূলক? শিক্ষক হতে হলে তার ছাত্র থাকতে হবে, ছাত্র ছাড়া কখনোই কেউ কোনোদিন শিক্ষক হতে পারে না। তদ্রূপ ছাত্র হতে হলেও তার শিক্ষক থাকতে হবে, শিক্ষক ছাড়া কেউ কোনোদিন ছাত্র হতে পারে না। এই সমস্ত শব্দগুলোকে বা পদগুলোকে বলা হচ্ছে সাপেক্ষ পদ। স্ত্রী হতে হলে তার স্বামী থাকতে হবে, স্বামী ছাড়া কেউ কখনো স্ত্রী হতে পারে না। এই জাতীয় পদ, যে পদগুলা অন্য কোনো পদের উপরে নির্ভরশীল, সেই পদগুলাকে সাপেক্ষ পদ বলা হচ্ছে, শর্তমূলক পদ বলা হচ্ছে। অর্থাৎ যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল থাকে তাকে সাপেক্ষ পদ বলা হয়। শিক্ষক পদটি তখনই অর্থপূর্ণ হবে অথবা তখনই এটা উপযুক্ত হবে যখন তার ছাত্র থাকবে। ছাত্র ছাড়া কেউ কোনোদিন শিক্ষক হতে পারে না,
স্ত্রী স্বামী ছাড়া যেমন কেউ স্ত্রী হতে পারে না, শিক্ষক ছাড়া যেমন কেউ ছাত্র হতে পারে না, আবার ছাত্র ছাড়া কেউ শিক্ষক হতে পারে না। এগুলো সবই শর্তমূলক পদ। এই শর্তমূলক পদগুলো কি বলা হচ্ছে? সাপেক্ষ পদ। কাজে বলা হচ্ছে যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল থাকে তাকে বলা হয় সাপেক্ষ পদ। নির্দিষ্ট ও অনির্দিষ্ট পদ। যে পদ কোন একটি বস্তু বা শ্রেণীর বস্তুসমূহকে নির্দিষ্টভাবে বোঝায় তাকে নির্দিষ্ট পদ বলে। যেমন লোকটি, বইখানা, তাজমহল ইত্যাদি। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কোনো বস্তু বা বস্তুসমূহকে বোঝানো হয় তখন সেই পদগুলোকে বলা হচ্ছে নির্দিষ্ট পদ। অনির্দিষ্ট পদ, যে পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝানো হয় না তাকে অনির্দিষ্ট পদ। সহজ, একটি বই, একটি চেয়ার, একটি গরু ইত্যাদি, এগুলো বলা হচ্ছে অনির্দিষ্ট পদ। জাতার্থক পদ। যে পদের ব্যক্তার্থ জাতার্থ উভয় আছে তাকে জাতার্থক পদ বলে। যেমন মানুষ, মানুষ পদটির ব্যক্তার্থ হলো সকল মানুষ, মানুষ পদের জাতার্থ হলো জীববৃত্তি, বুদ্ধি। এগুলো একটু বোঝার বিষয়। অজাতার্থক পদ, যে পদ শুধুমাত্র ব্যক্তার্থ অথবা শুধুমাত্র জাতার্থকে নির্দেশ করে সেই পদকে বলা হয় অজাতার্থক পদ। যেমন লন্ডন, শুভ্রতা, সততা। এখানে তিনটি উদাহরণ দেওয়া আছে। জাতার্থক পদ বলতে সেই পদকে বোঝানো হয় যে পদের ব্যক্তার্থ এবং জাতার্থ দুটি আছে। মানুষ পদটি জাতার্থক পদ। জাতার্থ এবং জাতার্থক পদ কিন্তু আলাদা। তদ্রূপ অজাতার্থ, জাতার্থ এবং জাতার্থক এর মধ্যে আমাদের একটু ভুল হতে পারে, কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলাদা। জাতার্থ মানে বস্তুর গুণের দিক, আর জাতার্থক মানে বস্তুর একটি পদকে উল্লেখ করা হয়েছে এখানে, যেখানে পরিমাণ এবং গুণ দুটোই এখানে উল্লেখ থাকবে। অর্থাৎ জাতার্থক সাধারণত পদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। জাতার্থক পদ, জাতার্থক পদ যে পদের ব্যক্তার্থ ও জাতার্থ উভয় আছে সেই পদকে জাতার্থক পদ বলে। যেমন মানুষ, যে পদের ব্যক্তার্থ এবং জাতার্থ উভয় আছে সেই পদকে জাতার্থক বলে। মানুষ পদটির ব্যক্তার্থ আছে পৃথিবীর সকল মানুষ, মানুষ পদটির জাতার্থ আছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। অজাতার্থক পদ যে পদ শুধুমাত্র ব্যক্তার্থ অথবা শুধুমাত্র জাতার্থকে নির্দেশ করে তাকে অজাতার্থক পদ বলে। যেমন লন্ডন, শুভ্রতা, সততা। এখানে শুধুমাত্র ব্যক্তার্থ অথবা শুধুমাত্র জাতার্থ এখানে উল্লেখ করা হয়েছে। সততা, শুভ্রতা, এগুলো সব অজাতার্থক পদ। বিপরীত পদ, বিপরীত পদ, বিরোধ পদ। বিপরীত পদ, যদি দুটি পদ পরস্পর বিরোধী হয় এবং তারা যদি একত্রে একটি পদ ব্যাপক পদে সমুদায় ব্যক্তার্থকে প্রকাশ করতে না পারে তাহলে তাদেরকে বিপরীত পদ বলে। বিপরীত পদের সংজ্ঞা: যদি দুটি পদ পরস্পর বিরোধী হয় এবং তারা যদি একত্রে একটি ব্যাপক পদে সমুদায় ব্যক্তার্থকে প্রকাশ করতে না পারে তাহলে তাদেরকে বিপরীত পদ বলে। বিপরীত পদের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হয়। দুটি পদ একই সাথে কোনো বস্তুর বেলায় সত্য হতে পারে না। এখানে আমরা উদাহরণ সাদা ও কালো। এখানে একত্রে সমুদায় অর্থকে এই দুটি পদ একসাথে তারা প্রকাশ করতে পারবে না। অর্থাৎ যদি দুটি পদ পরস্পর বিরোধী হয় এবং তারা যদি একত্রে একটি ব্যাপক পদে সমুদায় ব্যক্তার্থকে প্রকাশ করতে না পারে তাহলে তাদেরকে বলা হবে বিপরীত পদ। যেমন সাদা ও কালো, যে বিপরীত পদের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হবে। সাদা ও কালো পরস্পর দুটি বিপরীত এখানে পদ আছে, তাহলে একটি যদি সত্য হয় অন্যটি মিথ্যা হবে। একটি পদ, দুটি পদ একই সাথে কোনো বস্তুর বেলায় সত্য হতে পারে না। যেমন এটি একটি কলম, এর রংটা কি কালো। তো এখানে আমি এই দুটি পদ একই সাথে ব্যবহার করতে পারছি না, কারণ এখানে একটি মাত্র রং আছে, সেটা কি কালো। এখন এখানে সাদা, উদাহরণটা ঠিক এরকম হচ্ছে না, অর্থাৎ এখানে আলাদা একটু উদাহরণ হবে যে দুটি পদ একই সাথে কোনো বস্তুর বেলায় ব্যবহৃত হতে পারে। কালো, এখানে কলম, এই কালো কলমকে আমি এখানে সাদা বলতে পারি না। এখানে বিপরীত পদের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হয়। আলো এবং
অন্ধকার, দিন এবং রাত্রি, অর্থাৎ বিপরীত পদের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হয়। একই সাথে কোনো বস্তুর বেলায় এই দুটি পদ সত্য হতে পারে না, যে কোনো একটি সত্য হয়। বিরুদ্ধ পদ, পরস্পর বিরোধী দুটি পদের মধ্যে যদি কোনো তৃতীয় বিকল্প পদ না থাকে এবং বিরোধী পদ দুটি যদি যুক্তিযুক্তভাবে বা একত্রে তাদের নির্দেশিত বিষয় সম্পূর্ণ ব্যক্তার্থে প্রকাশ করে, তাহলে তাদেরকে বিরুদ্ধ পদ বলে। আবার ধরি, পরস্পর বিরোধী দুটি পদের মধ্যে যদি কোনো তৃতীয় বিকল্প পদ না থাকে এবং বিরোধী পদ দুটি যদি যুক্তিযুক্তভাবে বা একত্রে তাদের নির্দেশিত বিষয়ে সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করে, তাহলে তাদেরকে বিরুদ্ধ পদ বলে। ওখানে বিষয় শব্দটা বানানটা ভুল আছে, দেখে নিও। যেমন সুন্দর ও অসুন্দর, মানুষ ও অমানুষ, সাদা অসাদা। অর্থাৎ পরস্পর বিরোধী দুটি পদের মধ্যে যদি কোনো তৃতীয় বিকল্প পদ না থাকে এবং বিরোধী পদ দুটি যদি যুক্তিযুক্তভাবে বা একত্রে তাদের নির্দেশিত বিষয়ে সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করে, তাহলে তাদেরকে বিরুদ্ধ পদ বলে। যেমন সুন্দর অসুন্দর, মানুষ অমানুষ, সাদা অসাদা। অর্থাৎ সাধারণভাবে যে কোনো পদের আগে যদি আমরা বাংলা একটি বর্ণ আছে, প্রথম অক্ষরটা অ, যেমন সাদা অসাদা, সাদার আগে যদি আমরা অ ব্যবহার করে দিই, তাহলে সাদার বিপরীত শব্দ হয়ে যাবে, বিপরীত পদ হয়ে যাবে। কালো, এর আগে যদি অ শব্দটা অক্ষরটা ব্যবহার করি, কালো অকালো, তাহলে কালোর বিরুদ্ধে পদ হবে অকালো। অ বর্ণটা ব্যবহার করে আমরা তার বিরুদ্ধ পদ আমরা এখানে এটাকে নির্ণয় করতে পারি। তারপরে আর কি, মানুষ এর বিরুদ্ধ পদ অমানুষ, সাদা এর বিরুদ্ধ পদ অসাদা, সাদার বিপরীত পদ কালো, দিনের বিপরীত পদ রাত্রি, দিনের বিরুদ্ধ পদ অদিন। এই তো, সতের বিপরীত অসৎ। এটা হচ্ছে না উদাহরণটা ঠিক, যাই হোক আর কি। তো আমরা বিরুদ্ধ পদ এবং বিপরীত পদ এখানে শিখলাম। অর্থাৎ একটি পদের পূর্বে যদি আমরা অ লাগাই, সেক্ষেত্রে আমরা এটি বিরুদ্ধ পদ হিসাবে ব্যবহার করতে পারবো সেই পূর্ববর্তী পদের। তো যাই হোক, তো আমরা সংক্ষেপে একটু চেষ্টা করলাম যে যুক্তির উপাদান আমাদের যুক্তিবিদ্যা সাবজেক্টের বিষয়ের তৃতীয় অধ্যায়ে এই সমস্ত বিষয়গুলোর সাথে আরও কিছু বিষয় আছে যেগুলো আজকে এখানে তুলে ধরা সম্ভব হয়নি। পরবর্তী ক্লাসে যুক্তির উপাদান চ্যাপ্টারের যে সমস্ত বিষয়গুলো বাদ পড়েছে সেগুলো নিয়ে আবার আলোচনা করা যাবে। আজকের মধ্যে তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।